মাধ্যমিক পরীক্ষা শুরুর মাত্র 7 দিন আগে থেকে সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ শিক্ষামন্ত্রীর। স্বাগত জানিয়ে আরও কঠোর হওয়ার আহ্বান শিক্ষাবিদের। সরকারি নীতিমালা না থাকায় ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে রমরমা ভর্তি বাণিজ্য, অসহায় অভিভাবক। নীতিমালা প্রক্রিয়াধীন দাবি শিক্ষা বোর্ডের। হলি আর্টিজানে হামলার জন্য পাশের দেশ থেকে টাকা সরবরাহ করেছিল রিপন। ব্রিফিংয়ের অ্যাপ। বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানাতেই পাকিস্তানের অর্থায়ন বলছেন বিশ্লেষকরা। প্রত্যাবাসনের রাতে এবার ভারতে থাকা রোহিঙ্গারাও পালিয়ে আসছে বাংলাদেশে। নতুন করে ঢলে স্থানীয়দের উদ্বেগ, সরকারকে কঠোর হওয়ার আহ্বান। এবং সরকারের নানামুখী পদক্ষেপে খাগড়াছড়ি শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন। শিক্ষার্থী ঝরে পড়া কমার পাশাপাশি বাড়ছে শিক্ষিতের হার। দেখছিলেন শিরোনাম, বাংলা সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। মাধ্যমিক পরীক্ষা শুরুর মাত্র 7 দিন আগে থেকে সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। একই সঙ্গে পরীক্ষায় প্রশ্ন ফাঁস রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। তিনি জানান, এ বছর অ্যালুমিনিয়াম ফয়েলে মোড়ানো বিশেষ খামে প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রে পাঠানো হবে। শিক্ষামন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশাসনকে কঠোর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন শিক্ষাবিদরা। সরকারি পরীক্ষায় সর্বপ্রথম 1979 সালে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটলেও বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে প্রশ্ন ফাঁসের ঘটনা তীব্রতা লাভ করে 2014 সাল থেকে। পিএসসি, জেএসসি সহ এসএসসি ও সমমানের পরীক্ষায়ও প্রশ্ন ফাঁসের ঘটনায় দেশে বিদেশে ব্যাপক সমালোচনা হয়। প্রতিবাদের ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ঘটনায় আতঙ্কিত শিক্ষার্থী ও অভিভাবকদের পাশাপাশি দেশের শিক্ষাবিদরাও নানা আন্দোলন ও কর্মসূচি পালন করেন। তবে সরকারের নানা পদক্ষেপ ও কঠোর নজরদারির কারণে গেল বছর এসএসসিতে প্রশ্ন ফাঁসের কোনো সত্যতা মেলেনি। এ অবস্থায় আগামী 2 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। এই পরীক্ষাকে সামনে রেখে নতুন সরকারের শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বিকেলে সচিবালয়ে পরীক্ষা উপলক্ষে গঠিত জাতীয় মনিটরিং ও আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর ব্যবস্থা নেয়ার পাশাপাশি এ ঘটনায় জড়িতরা কেউই রেহাই পাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। তীক্ষ্ণ গোয়েন্দা নজরদারি আছে। পরীক্ষার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট কোনো ব্যক্তি ছাড়া আর কেউ কোনো পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন না। যারা প্রশ্নপত্র বহন করে নিয়ে যান তারাও কোনো মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। ছবি তোলার ব্যবস্থা বা ইন্টারনেট সংযোগ আছে, এই ধরনের কোনো ফোন কোনো কেন্দ্র সচিব ব্যবহার করতে পারবেন না। এদিকে পরীক্ষা শুরুর 1 সপ্তাহ আগে থেকে সকল কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দেন তিনি। পরীক্ষা শুরুর 1 সপ্তাহ আগে থেকে পরীক্ষা শেষ হওয়ার দিন পর্যন্ত কোচিং সেন্টারগুলো বন্ধ থাকবে। গুজব চিহ্নিত করা এবং তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করার ব্যাপারে বিটিআরসি এবং তথ্য মন্ত্রণালয়ের বিশেষ সেল রয়েছে। তারা এই পরীক্ষার ক্ষেত্রেও অন্য সকল ক্ষেত্রের মতো এই পরীক্ষার ক্ষেত্রেও তারা তাদের দায়িত্ব পালন করবেন। তবে প্রশ্নপত্র ফাঁস রোধে প্রশাসনকে দৃষ্টান্তমূলক শাস্তি বিধানের পাশাপাশি নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন শিক্ষাবিদরা। এখানে প্রথম বিষয় হচ্ছে যে প্রশাসনের কমিটমেন্ট থাকতে হবে। প্রশ্নপত্র যেখান থেকে হচ্ছে, যে কমিটি প্রশ্নপত্র করছে, যেখানে প্রিন্টিং হচ্ছে, যেখান থেকে পৌঁছাচ্ছে সেন্টারগুলোতে যারা যে প্রশাসক আছে তাদের সবার মধ্যে একটা অ্যালার্টনেস থাকতে হবে। পরীক্ষা শুরুর 30 মিনিট আগে পরীক্ষার্থীকে হলে প্রবেশের বাধ্যবাধকতার কথা জানান শিক্ষামন্ত্রী। এবছর সারা দেশে পরীক্ষার্থীর সংখ্যা 25,73,851 জন। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। ইংরেজি মাধ্যম স্কুল নিয়ে সরকারি কোনো নীতিমালা না থাকায় ইংলিশ মিডিয়াম প্রতিষ্ঠানগুলোতে চলছে রমরমা ভর্তি বাণিজ্য। সন্তানকে ভালো মানের প্রতিষ্ঠানে পড়াতে গিয়ে এর সহজ শিকার হচ্ছেন অভিভাবকরা। তবে ইংলিশ মিডিয়াম স্কুল নিয়ে নীতিমালা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। পিঙ্কি আক্তারের রিপোর্ট। ধানমন্ডির একটি ইংলিশ মিডিয়াম স্কুল, যেখানে একজন শিক্ষার্থীর ভর্তি ফি ৮০,০০০ টাকা। এর সাথে রয়েছে প্রতি মাসের টিউশন ফি ১৪,৫০০ টাকা। আর আনুষঙ্গিক খরচ তো আছেই। এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তারা। শুধু এই স্কুলটিই নয়, অধিকাংশ ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি ফি বাবদ ১.৫ লক্ষ টাকা গুনতে হয় শিক্ষার্থীদের, কোনোটি লাখেরও উপরে। আর সন্তানকে স্ট্যান্ডার্ড স্কুলে পড়াতে অভিভাবকরাও এসব স্কুলের কাছে এক প্রকার
জিম্মি। বেশি তো অবশ্যই হয়ে গেছে, এখন তাছাড়া তো আমার উপায় নেই, এই জন্যই তো পড়ানো। প্রত্যেক মাসে আমার সেশন চার্জ দিতে যাচ্ছে এবং এটা 2 মাস, অনেক অনেক বেশি। স্কুলগুলোর সাথে এ বিষয়ে কথা অধিকাংশই নীতিমালা না থাকার অজুহাত দেখিয়ে এড়িয়ে যাবার চেষ্টা করেন। আমি তো 55 অনেক কম নিচ্ছি, কোনো নীতিমালা না, এটা হচ্ছে কি সিম্পলি আমরা স্কুল আমাদের এক্সপেন্স আমাদের বেয়ার করতে হয়। নতুনদের 4 মাসের বেতন সহ 65,000 টাকা। গভর্নমেন্টের একটা নিয়ম থাকলে তো আমরা সেটা ফলো করতাম। গভর্নমেন্ট এরকম কোনো একদম বাধ্য ধরা কোনো নিয়ম আমার জানা নাই। লাইমলাইট স্কুলগুলো যখন 1,75,000 টাকা নিচে ভর্তি দিচ্ছে, তারা কিসের ভিত্তিতে নিচ্ছে? শুধু ভর্তি কিংবা টিউশন ফি নয়, স্কুলগুলোতে শিক্ষার্থীদের জন্য নেই কোনো নির্দিষ্ট বইয়ের তালিকাও। পাশাপাশি পাঠ্যসূচির বাইরে অতিরিক্ত বই কেনার ঝামেলা তো রয়েছেই। একটু হেভি কারণে বাচ্চাকে ব্যাগটা দেওয়া হচ্ছে না। অনেকগুলো বই কষ্ট হয় বাচ্চার, সেজন্য আমি নিয়েছি। হাইকোর্টের রুল জারির 3 বছরেও কেন ইংলিশ মিডিয়াম স্কুল নিয়ে কোনো নীতিমালা নেই জানতে চাইলে তা প্রক্রিয়াধীন আছে বলে জানায় ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। নীতিমালা কেন ছিল না তার সুনির্দিষ্ট ব্যাখ্যা আমার পক্ষে এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়, তবে নীতিমালাগুলি প্রণীত হচ্ছে। শিক্ষা বোর্ডের তথ্য মতে রাজধানীতে শতাধিক ইংরেজি মাধ্যম স্কুল রয়েছে, তবে বর্তমানে এর বাইরেও পাল্লা দিয়ে বাড়ছে রাজধানীতে ইংরেজি মাধ্যম স্কুলের সংখ্যা। যেগুলোর পড়াশোনার মান নিয়ে রয়েছে নানা প্রশ্ন। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। হলি আর্টিজানে হামলা চালানোর জন্য পাশের একটি দেশ থেকে বিপুল অঙ্কের টাকা, অস্ত্র, গোলাবারুদ সংগ্রহ করা হয়েছিল। এই ঘটনার চার্জশিটভুক্ত পলাতক আসামি মামুনুর রশিদ রিপনকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে কথা জানায় র্যাব। হামলার ঘটনায় গ্রেফতার আসামিদের ছিনতাইয়ের পরিকল্পনা করেছিল জেএমবি। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর উদ্দেশ্য থেকেই অর্থায়ন করেছিল পাকিস্তান। এ ব্যাপারে সরকারকে সতর্ক থাকার পরামর্শ তাদের। গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় 2016 সালে দেশের ইতিহাসে ঘটে যাওয়া সবচেয়ে নৃশংস জঙ্গি হামলার 2 বছরের বেশি সময় পর গেল বছরের 23 জুলাই 8 জনকে আসামি করে দেওয়া হয় এই মামলার চার্জশিট। এদের মধ্যে মামুনুর রশিদ রিপন ও শরীফুল ইসলাম খালিদ পলাতক ছিল। অবশেষে শনিবার রাতে গাজীপুরের বোটবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয় রিপনকে। র্যাব জানায়, হলি আর্টিজান হামলার সঙ্গে জড়িতদের বেশিরভাগই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার কিংবা অভিযানে মারা পড়লেও পলাতক ছিল রিপন। পরিকল্পনা করছিল গ্রেফতার চার্জশিটভুক্ত আসামিদের আদালতে আনা নেওয়ার সময় ছিনিয়ে নেয়ার। 2014 সালের মতন আবার একটি জঙ্গি ছিনতাইয়ের ঘটনা ঘটানোর একটি পরিকল্পনা তাদের কাছে আছে। হলি আর্টিজান মামলার যেহেতু শুনানি হচ্ছে এবং এই আসামিগুলিকে কিন্তু বিভিন্ন কারাগার থেকে স্থানান্তর করা হয়ে সেখানে আদালতে নিয়ে আসা হয়, সেরকম একটা প্ল্যান তারা করেছে। হলি আর্টিজান হামলা বাস্তবায়নের জন্য পাশের একটি দেশ থেকে রিপন বিপুল অঙ্কের টাকা সংগ্রহ করেছিল বলে দাবি র্যাবের। এই টাকার উৎস সম্পর্কে তথ্য পাওয়া যায়নি বলছে র্যাব। 39 লক্ষ টাকা সরোয়ার জাহানকে সে প্রেরণ করে হলি আর্টিজান যে হামলা হয়েছিল, হামলার পূর্বেই সে সর্বমোট যে বিভিন্ন রকমের যে অস্ত্র যেগুলি ব্যবহার হয়েছিল সেগুলো সে সরবরাহ করেছিল। উৎস এবং রিসিভার কারা আছে, কারা তাকে টাকাগুলি, কোন ওয়েতে টাকাগুলি আসছে, এগুলি প্রত্যেকটা বিষয় আসলে এখনই বলা সম্ভবপর নয়। তবে ঘটনার পর মামলার তদন্তকারী সংস্থা কাউন্টার টেরোরিজমের তথ্য ছিল মধ্যপ্রাচ্য থেকে হুন্ডির মাধ্যমে পাশের একটি দেশ হয়ে এই টাকা ও অস্ত্র আসে। গুলশান ঘটনার আগে অর্থ যেটি পাওয়া গিয়েছিল সেটি হুন্ডির মাধ্যমে এসেছে। অস্ত্রের ক্ষেত্রে অস্ত্র সীমান্ত পেরিয়ে এসেছে, তবে এটি ইন্ডিয়ার ভিতর দিয়ে এসেছে, এটি আমরা তদন্তে পেয়েছি। এদিকে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে কাদের টাকা থাকতে পারে সেটি সবারই জানা। বাংলাদেশকে অকার্যকর ও জঙ্গি রাষ্ট্র বানানোর ষড়যন্ত্রে যারা লিপ্ত, এসবের পেছনে থাকতে পারে তাদের হাত। বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র, পাকিস্তানপন্থী রাষ্ট্র, পাকিস্তানি আদর্শের রাষ্ট্র পরিণত করবার জন্য অত্যন্ত সুকল্পিতভাবে তারা বাংলাদেশের কিছু রাজনৈতিক দলের সাথে জড়িত হয়ে এই ষড়যন্ত্রে লিপ্ত। তিনি আরো বলেন, দেশে যদিও বর্তমানে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে, তবে দীর্ঘমেয়াদে এটি নির্মূল করতে হলে দেশি বিদেশি ষড়যন্ত্র সম্পর্কেও সজাগ থাকতে হবে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। অতীতের সরকারগুলোর প্রশ্রয়ে দেশে জঙ্গিবাদ বিস্তার ঘটেছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমাজ থেকে এই ব্যাধি যে কোনো মূল্যে দূর করা হবে। গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে এই কথা বলেন তিনি। মাদক, সন্ত্রাস ও দুর্নীতি দূর করা সহ সারা দেশে শান্তিপূর্ণ নিরাপদ পরিবেশ বজায় রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ভূমিকা পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর এখনো মন্ত্রিসভার বৈঠক শুরু না হলেও বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বেলা 10টার কিছু পরে তিনি সচিবালয়ে পৌঁছে পরিদর্শন করতে আসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন সরকার প্রধান শেখ হাসিনা। বৈঠকের শুরুতেই দিক নির্দেশনামূলক সূচনা বক্তব্যে তিনি বলেন, অতীতের সরকারগুলো মদদ না দিলে জঙ্গিবাদের ব্যাধি সম্প্রসারিত হতো না সমাজে। জঙ্গিবাদ নিয়ন্ত্রণে কাজ করা বিভিন্ন বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। যে সময় আমাদের দেশে জঙ্গিবাদ খুব ব্যাপকভাবে উত্থান ঘটলো, বাংলা বাহিনী সৃষ্টি হলো, ততদিন সরকারের একটা প্রচ্ছন্ন যেন সহযোগিতা ছিল এই সমস্ত কালো ব্যাধি থেকে সমাজকে মুক্ত করা। আমরা সেটা দক্ষতার সাথে নিয়ন্ত্রণ করতে পেরেছি, এই জন্য আমি আমাদের পুলিশ বাহিনীকে আরো ধন্যবাদ জানাই। মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির মাধ্যমে সামাজিক এসব সংকট মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার তাগিদ দেন শেখ হাসিনা। মাদকের বিরুদ্ধে আমাদের যে অভিযানটা, সেটা আমাদের অব্যাহত থাকতে হবে। এই জঙ্গি সন্ত্রাস, এটা আমাদের নিয়ন্ত্রণ রাখতেই হবে সব সময়, কারণ এটা শুধু বাংলাদেশ না, এটা বিশ্বব্যাপী একটা সমস্যা। এছাড়া ট্রাফিক ব্যবস্থার কার্যকর নিয়ন্ত্রণের মাধ্যমে দুর্ঘটনা কমানো সহ শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ গড়ে তোলার নির্দেশ দেওয়া হয় বৈঠকে। ট্রাফিক জ্যাম একটা বিরাট সমস্যা, আমাদের কোনো সন্দেহ নাই, কিন্তু এখানে আমি যেটা লক্ষ্য করি যে ট্রাফিক জ্যামের জন্য বা অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য যারা আমাদের রাস্তায় চলাচল করে তারাও যেমন দায়ী, চালকরাও দায়ী, সকলের মাঝে এটাকে একটু ভালোভাবে নিয়ন্ত্রণ করা। আগামীতে চাহিদা অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সব বিভাগে পরিবহন সহ বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তির সাথে খাপ খাইয়ে এগিয়ে যেতে হবে প্রতিটি বাহিনীকে। প্রযুক্তি পরিবর্তন হচ্ছে এবং উন্নত হচ্ছে, এবং তার সঙ্গে আমাদের সবসময় তাল মিলিয়ে চলতে হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বাংলা সময় আরো থাকছে। সৌদি আরব থেকে দেশে ফিরলেন আরো 80 জন নারী শ্রমিক। নিয়োগকর্তাদের বিরুদ্ধে অমানবিক নির্যাতনের অভিযোগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি নূর চৌধুরীকে কানাডা থেকে বাংলাদেশে পাঠানোর মামলার কার্যক্রম আগামী মার্চে শুরু হবে। একথা জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মিজানুর রহমান। তিনি জানান, নূর চৌধুরীকে দেশে ফেরত পাঠানোর আইনি লড়াইয়ের অগ্রগতি হিসেবে মামলাটি কানাডার ফেডারেল আদালতে তোলা হবে। কানাডার প্রতিনিধি শরীফ চৌধুরীর পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কানাডায় পলাতক বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীর শরণার্থী সংক্রান্ত একটি আবেদন 2004 সালে খারিজ করে দেন দেশটির আদালত। ওই আদেশের বিরুদ্ধে আপিল করা হলে 2007 সালে নিম্ন আদালতের আদেশ বহাল রাখেন উচ্চ আদালত। এরপর নূর চৌধুরীকে দেশে ফেরাতে গত বছর কানাডার ফেডারেল আদালতে মামলা করা হয়। কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মিজানুর রহমান এই বিষয়ে জানান, ফেডারেল আদালতের সিদ্ধান্তের পর নূর চৌধুরীর অবস্থানের বিষয়টিও জানা যাবে। বঙ্গবন্ধুর একজন ঘৃণ্য খুনি, সে টরন্টোতে রয়েছে এবং তাকে প্রত্যাবর্তনের বিষয়টি আমরা ছিল যে এটি আমরা বর্তমান সরকারের কাছেও, অর্থাৎ বর্তমান ইমিগ্রেশন মিনিস্টারের কাছেও আমি লিখেছিলাম এই বিষয়ে, যে তার স্ট্যাটাসটা জানানোর জন্য, যে তার স্ট্যাটাসটা কি, যে কারণ সে এখন কি সেটা অ্যাপ্লাই করেছিল যে সিটিজেনশিপের জন্য, সেটা দেওয়া হয়নি আর কি। তিনি আশাবাদ ব্যক্ত করেন, বঙ্গবন্ধুর অন্য খুনিদের মতো নূর চৌধুরীর সাজাও কার্যকর করা সম্ভব হবে। কানাডার ফেডারেল কোর্টে এটি মার্চ মাসে এটির উপরে হবে ডিসিশন, এটা একটা দেয়া হবে। বাংলাদেশ হাই কমিশনের আশা, কানাডার অ্যাটর্নি জেনারেল অফিস বিষয়টি আর ঝুলিয়ে না রেখে একটি সিদ্ধান্তে আসবে। আদালতের কাছে এই বিষয়ে হস্তক্ষেপ চেয়েছে হাই কমিশন। যদি আদালত নূর চৌধুরীর প্রি রিমুভাল অ্যাসেসমেন্ট রিস্ক আবেদন খারিজ করে দেন, তবে তাকে ফেরত আনার পথে আর কোনো বাধা থাকবে না। পাশাপাশি মানবতাবিরোধী অপরাধের সাজাপ্রাপ্ত আসামি হিসেবেও তাকে ফেরত আনতে কাজ করছে হাই কমিশন। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 12 জনের মধ্যে 2010 সালে 5 জনের সাজা কার্যকর হয়। আর পলাতকদের মধ্যে খুনি রাশেদ চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয়ে আছে। তাকে ফেরত আনার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলমান। খুনি আব্দুর রশিদ পাকিস্তানে এবং শরীফুল হক ডালিম লিবিয়া অথবা জিম্বাবুয়েতে অবস্থান করছে। খুনি রিসেলদার মুসলেউদ্দিন আহমেদ জার্মানিতে আছে বলে মনে করা হয়। এছাড়া হত্যাকারী আব্দুল মাজেদের অবস্থানের বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি। আরেক খুনি আজিজ পাশা পলাতক থাকাকালীন জিম্বাবুয়েতে মারা যায়। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ।
ধর্মীয় উস্কানি ও বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে বিরোধ সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম আদালতে বিচারক মোহাম্মদ জসিম এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এ ব্যাপারে অগ্রগতি প্রতিবেদন দেওয়ার জন্য 18 ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। 2014 সালে জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগ থেকে জানা যায় 2014 সালের 14 অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হিন্দু সম্প্রদায়ের শুভ বিজয়ের অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় বক্তব্য দেন বেগম জিয়া। সে সময় তিনি বলেন, আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে আছে, আসলে দলটি ধর্মহীনতায় বিশ্বাসী। দীর্ঘদিন ঝুলে থাকার পর বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত রোববার এ আদেশ দেন। ভারতে আশ্রয় নেয় রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর উদ্যোগ নেয় তারা এখন পালিয়ে ঢুকে পড়ছে বাংলাদেশে। সীমান্তে বিভিন্ন পয়েন্ট দিয়ে নানা কৌশলে গত এক মাসে ভারত থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় 1300 রোহিঙ্গা। নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ট্রানজিট ক্যাম্পে রয়েছে আরও রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকে পড়ার বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন সংশ্লিষ্টরা। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাদের ছবি নিয়ে রিপোর্ট। মিয়ানমারের রাখাইনে নির্যাতনের কারণে বিভিন্ন সময় রোহিঙ্গাদের অধিকাংশই বাংলাদেশে আশ্রয় নিলেও অনেকে পালিয়ে গেছে ভারতেও। জানা গেছে সংখ্যা 40,000-এরও বেশি। কিন্তু সম্প্রতি ভারতে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা সীমান্ত পেরিয়ে চলে আসছে বাংলাদেশে। গত এক মাসে ভারত থেকে আসা রোহিঙ্গারা এখন অবস্থান করছে ইউএনএইচসিআর-এর পরিচালনাধীন নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ট্রানজিট ক্যাম্পে। অবশ্য ট্রানজিট ক্যাম্পে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে না গণমাধ্যম কর্মীদের। তবে ভারত থেকে আসা কিছু রোহিঙ্গার দেখা মেলে ক্যাম্পের আশেপাশে। তাদের দাবি, ভারতীয় কর্তৃপক্ষ তাদের মিয়ানমারে ফেরত পাঠাচ্ছে, তাই সেখানে নিরাপত্তা না থাকায় বাংলাদেশে পালিয়ে আসছে। কিন্তু জাগো হরবে ইন্ডিয়া তুই আর ইন্ডিয়া তুই আসি দে গেই দে আসি দে আর চুরি করি আর বর্ডার ফারাই বেশি খরচ হয়ে আর তুমি মেহনত করে খারাপ হয়েছে তাহলে আর এখন শহরে বেশি দাম করে দোকান দিলে ধরা মানে বর্মা দিয়ে দিব আর যেতদিন শান্তি নয় তুমি আর আশ্রয় বলে চাই। সীমান্ত দিয়ে ভারত থেকে রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকে পড়ার বিষয়টি উদ্বেগজনক বলে মনে করছেন রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম পরিষদের এ নেতা। এই আশ্রয়স্থল আমরা চিন্তিত যে এটা কোনো আবাসস্থলে পরিণত হচ্ছে কিনা, তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশ সরকার ভারতের সাথে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে যাতে ভারতে থাকা রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে অথবা তাদেরকে এখানে ঠেলে পাঠিয়ে দিতে না পারে, সেই ব্যবস্থা করাই উত্তম। এ বিষয়ে কথা বলতে রাজি হননি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বা ইউএনএইচসিআর-এর কর্মকর্তারা। বিষয়টি স্বীকার করে জেলা প্রশাসক জানালেন, ভারত থেকে আসা রোহিঙ্গারা ইউএনএইচসিআর-এর অধীনে রয়েছে। যেহেতু ইউএনএইচসিআর এখানে আছে, তাদের রিফিউজি হিসেবে তাদের ম্যানেজমেন্টে আছে, সেই লোকগুলো আমাদের ক্যাম্পে সেভাবেই তাদেরকে হস্তান্তর করা হয়েছে। গত 18 জানুয়ারি থেকে ব্রাহ্মণবাড়িয়ার কসবার কাজিয়াতুলি সীমান্ত দিয়ে 31 জন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে। তবে বিজিবি সতর্ক অবস্থানে থাকায় তারা শূন্যরেখায় অবস্থান করছে। সময় সংবাদ, কক্সবাজার। সৌদি আরব থেকে দেশে ফিরেছেন নির্যাতনের শিকার আরও 80 জন নারী শ্রমিক। গতরাতে এয়ার একটি ফ্লাইটে তারা রিয়াদ থেকে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। তাদের অভিযোগ, দালালরা তাদের ভালো কাজের প্রলোভন দেখালেও সেখানে গিয়ে নানা বঞ্চনা ও নির্যাতনের শিকার হয়েছেন তারা। অনেক ক্ষেত্রে তাদের পারিশ্রমিক দেয়া হতো না বলেও জানান তারা। নিয়োগকর্তাদের নির্যাতনের শিকার হয়ে নারী শ্রমিকরা রিয়াদে ইমিগ্রেশন ক্যাম্পে আশ্রয় নেন। এছাড়া বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের বিরুদ্ধে অসহযোগিতারও অভিযোগ তোলেন তারা। খাইবার দেয় না, মারে, টেহা দেয় না, 8 মাসের টেহা দেয় নাকি। 5 মাসের মধ্যে আমার 2 মাসের বেতন দিছে, আর 3 মাসের বেতন আমার দেয় নাই। আর মনে করেন সারাদিনে গিয়া একবেলা খাবার দিত। আমি নিজে টাকা খরচা করে গেছি, আমার বিক্রি করা হয়েছে। আমি নিজে 1,60,000 টাকা দালালরে দিয়ে গেছি, আমার কাছে মেডিকেলের বিষয় দেবে, আর আমারে দিছে খাদ্যমা বিষয়। আমরা বেরোছি, বেরে এমবিসিতে আশ্রয় নিয়েছি, পরে এমবিসি থেকে আমাকে দেশে পাঠাইছে। বাংলা সময় আরও থাকছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে সড়ক দুর্ঘটনা। ফিটনেসবিহীন গাড়ি, অদক্ষ চালকই কারণ বলছেন সংশ্লিষ্টরা। পরিকল্পনা হাতে নেওয়ার দাবি বিআরটি-এর। অন্যান্য জেলার তুলনায় অনেক পিছিয়ে ছিল পার্বত্য জেলা খাগড়াছড়ির শিক্ষা ব্যবস্থা। তবে সরকারের সময়োপযোগী নানামুখী সিদ্ধান্তের কারণে এই জনপদের শিক্ষা খাতে এসেছে আমূল পরিবর্তন। শুধু তাই নয়,
পার্বত্য অঞ্চলে বিভিন্ন জাতিগোষ্ঠীর শিশুদের কথা মাথায় রেখে মাতৃভাষায় আলাদা প্রাথমিক শিক্ষা চালু করা হয়েছে। স্থানীয়রা বলছেন এতে শিক্ষার্থীর ঝরে পড়া কমছে, পাশাপাশি বাড়ছে শিক্ষার হার। খাগড়াছড়ির প্রতিনিধি জিতেন বড়ুয়ার তথ্য, ছবি না রিপোর্ট। খাগড়াছড়িতে গত 10 বছরে 275টি প্রাথমিক বিদ্যালয়, 22টি মাধ্যমিক বিদ্যালয়, 18টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও 9টি কলেজে প্রায় 250 কোটি টাকা ব্যয় করা হয়েছে। পাহাড়ের কথা আলাদা বিবেচনায় নিয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে মাতৃভাষার বই। এতে খুশি শিক্ষার্থীরা। সরকার বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে। পাশাপাশি মাল্টিমিডিয়া ক্লাসরুম, মিল্ক দ্য মিল, উপবৃত্তি সহ নানা সুযোগ সুবিধা দেওয়ার কারণে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে উৎসুক হচ্ছে। এতে ঝরে পড়া কমার পাশাপাশি বাড়ছে পাশের হার। সরকারের শিক্ষানীতির কারণে এমন অভূতপূর্ণ পরিবর্তন বলছেন অভিভাবকরা। উপবৃত্তি দেওয়া হয় এবং মিড ডে মিল চালু হওয়ার কারণে বাচ্চাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। শিক্ষার্থীরা স্কুলগামী হচ্ছে, মোটামুটি 100% সবাই স্কুলে আসছে। বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ায় খুশি শিক্ষকরা। শিক্ষার্থীদের অনুপস্থিতির ক্ষেত্রে হোম ভিজিটের মাধ্যমে অভিভাবকদের সাথে যোগাযোগ রেখে খোঁজ খবর নিচ্ছেন তারা। ঘরমুখো ছেলেমেয়েরা স্কুলে আসার সুযোগ পেয়েছে এবং তারা তাদের লেখাপড়া অব্যাহত থাকছে। বিদ্যালয়ে আসার জন্য তারা অনুপ্রেরণা খুঁজে পাচ্ছে, যার ফলে আমাদের ঝরে পড়ার হার কিন্তু প্রতিনিয়তই কমছে। প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মতে জেলার শিক্ষা খাতে সরকারের উন্নয়নে শিক্ষা ব্যবস্থায় গুণগত মান বৃদ্ধি পাবে। প্রতিটি বিদ্যালয়ে বাউন্ডারি ওয়াল করে দেওয়া হচ্ছে, ওয়াশ ব্লক, বাউন্ডারি ওয়াল এবং ভবন। আমাদের অনেক উন্নয়ন হয়েছে। শিক্ষা কর্মসূচির এই ধারা অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা। ইতিপূর্বে শিক্ষার হার অনেক কম ছিল, এখন শিক্ষার হার প্রায় 50%, নিয়ার অ্যাবাউট 50% হয়েছে। এই ধারা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে শিক্ষার হার ক্রমান্বয়ে বেড়ে যাবে। জেলায় 150 কোটি টাকা খরচ করে শিক্ষকদের জন্য গড়ে তোলা হয়েছে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র। সময় সংবাদ, খাগড়াছড়ি। বন্দর চালুর 66 বছর পর ফেব্রুয়ারিতে খুলনা থেকে মোংলা বন্দরে স্থানান্তরিত হবে কাস্টমসের পূর্ণাঙ্গ কার্যক্রম। এতে ব্যবসায়ীদের ভোগান্তি কমার পাশাপাশি বাড়বে আমদানি রফতানি কার্যক্রম। ব্যবসায়ীরা বলছেন মোংলা বন্দরকে পুরোপুরি ব্যবসা বান্ধব করতে হলে দ্রুত ব্যাংকিং সহ অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানো দরকার। ব্যবসায়ীদের সুবিধা বিবেচনায় বন্দরে সব ধরনের সেবা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। মাহমুদ হাসানের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। বাগেরহাটের মোংলা বন্দরে দিন দিন বাড়ছে বাণিজ্যিক জাহাজের আগমন। এতে জমে উঠছে আমদানি রপ্তানি কার্যক্রম, বাড়ছে রাজস্ব আয়। এতদিন বন্দরের কাস্টমস সহ অন্যান্য কাজ খুলনায় হওয়ায় ভোগান্তি পোহাতে হতো ব্যবসায়ীদের। তবে আগামী ফেব্রুয়ারি থেকে মোংলা বন্দরেই কাস্টমসের পূর্ণাঙ্গ সেবা পাবেন ব্যবসায়ীরা। এতে কর্মচঞ্চলতা বাড়বে বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রমে। দুইটি শুল্কায়ন গ্রুপ এবং রপ্তানি শাখা সহ সম্পূর্ণ কার্যক্রম এখান থেকেই হবে। সুতরাং ব্যবসায়ীকে খুলনা এবং মোংলা যাতায়াত করার সময়টা বেঁচে যাবে, পোর্টের কার্যক্রমের গতিশীলতা আসবে। তবে বন্দরটিকে পুরোপুরি ব্যবসা বান্ধব করতে দ্রুত ব্যাংকিং সহ অন্যান্য সেবা বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। কর্মচঞ্চলতা বৃদ্ধি পাবে, পাশাপাশি বন্দর ব্যবহারকারীর সংখ্যা বাড়বে, মানে আরো ইনভেস্টররা যারা আছে বহির্বিশ্বে তারাও এখানে আসবে। শুধু কাস্টম আসলে হবে না, আপনারা মনে করেন ব্যাংক, শিপিং এজেন্ট সবই এখানে আসা লাগবে। তাহলে আমরা ইম্পোর্টারদের আপনার উপকৃত করতে পারবো। অবশ্য মোংলা বন্দরের পরিকল্পনা কর্মকর্তা জানালেন, বন্দরে পর্যায়ক্রমে সব ধরনের ব্যবসায়িক সেবা চালু করা হবে। ওয়ান স্টপ সার্ভিস অলরেডি চালু করছে, যেখানে কাস্টমস, ব্যাংক এবং মোংলা পোর্টের অপারেশনাল ডিপার্টমেন্টগুলি রয়েছে আর কি। তো সেটা সীমিত আকারে রয়েছে যে আমরা সবাই এক ভবনে কাজ করব। সেই লক্ষ্যে আমাদের যে বন্দর ভবন এটাকে সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে আমরা এটার জন্য প্রকল্পে অন্তর্ভুক্ত করেছি। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের প্রসারে 1952 সালে যাত্রা শুরু করে মোংলা বন্দর। প্রতিদিন গড়ে এই বন্দরে 4 থেকে 5টি পণ্যবাহী জাহাজ আসা যাওয়া করে। সময় সংবাদ, মোংলা। নাটোরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী, বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। বেপরোয়া গতি এবং সড়ক অপ্রশস্ত হওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। জেলা প্রতিনিধি আল মামুনের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট।
রোববার বিকেলে স্ত্রী ও শিশু ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নাটোরের বাঁশবাড়িয়া থেকে রাজশাহীর আড়ানি এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন খালেদ হোসেন। পথে বিপরীত দিক থেকে আসা বালু বোঝায় একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে খালেদ, তার স্ত্রী সোনিয়া, 6 বছরের শিশু তাসফিকের মৃত্যু হয়। ধাক্কা লেগে ওনাদের উপরে চাকা চলে গেছে, পিছনের চাকা ট্রাকে হয়তো এখন স্পট জায়গায় উনি মারা গেছে। বালুর ট্রাক রাস্তা সরু, রাস্তা সম্প্রসারিত হওয়া দরকার, এক্সটেনশন হওয়া দরকার। দুর্ঘটনার পর সড়কে অবস্থান নেন বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বালু ট্রাকের সাথে দ্রুত বেগে মোটরসাইকেল চালাচ্ছিল, বালু ট্রাকের সাথে ধাক্কা লেগে জায়গায় এক্সপোর্ট মারা যায়। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পলাতক রয়েছে। সময় সংবাদ, নাটোর। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা অংশে বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনা। শুধু গত শনিবার 4টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 8 জন। পথচারীদের অসচেতনতা, ফিটনেসবিহীন গাড়ির পাশাপাশি অদক্ষ চালকই অধিকাংশ দুর্ঘটনার কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে বিআরটিএর দাবি, দুর্ঘটনা রোধে বেশ কিছু পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। কুমিল্লা থেকে বাহার রাহানের পাঠানো তথ্য ছবির রিপোর্ট। জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপারের এমন চিত্র নিত্যদিনের। পাশে ফুটওভার ব্রিজ থাকলেও যানবাহনের সামনে দিয়েই রাস্তা পারাপার হচ্ছে নারী পুরুষ নির্বিশেষে সব বয়সী মানুষ। এ অবস্থায় সড়কে সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলা। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে ফিটনেসবিহীন যানবাহন ও অদক্ষ চালকের দাপট। প্রত্যক্ষদর্শীরা বলছেন, মহাসড়কের এই অব্যবস্থাপনাই দুর্ঘটনার মূল কারণ। একটা যদি লিফট সিস্টেম করা যায় ফুটওভারগুলোতে, তখন আমাদের জন্য ভালো হবে, বৃদ্ধ মানুষগুলোর জন্য ভালো হবে, অসুস্থ রোগীর জন্য ভালো হবে। ফুটওভার ব্রিজ ব্যবহার করা একটু কষ্ট হলো, জিনিসটা ভালো। দুর্ঘটনা হইতেছে, তারপরও আমরা যাইতেছি, আসলে যাওয়াটা আমাদের সঠিক না। যতটা ঘটনা করছে শুধু রাস্তা পার পাওয়ার কারণেই। গাড়িটা ধরেন একটা গতি চলে 60 হোক, 70 হোক, 80 হোক, নগদ তার ব্রেক করা যায় না, এপার থেকে ওপার পার হইতে লইলুই তখনই একটা ঘটনা ঘটে জায়গা। তবে পরিবহন মালিকদের দাবি, মহাসড়কে 3 হুইলার বন্ধ হওয়ার পর সিএনজি অটোরিকশার চালকরাই ফিটনেসবিহীন মিনি মাইক্রোবাস নিয়ে রাস্তায় নেমেছে। এতে ঘটছে দুর্ঘটনা। নির্ধারিত কোনো কাগজপত্র নাই, রোড পারমিটও নাই, কোনো কিছু নাই, তাদের মন করা চালাইতেছে। যে এগুলা রোধ করার জন্য আমি মনে করি প্রশাসন ইমিডিয়েটলি ব্যবস্থা গ্রহণ করবে এবং আমরা অচিরেই এর থেকে পরিত্রাণ পাবো। বিষয়টি আমলে নিয়ে দুর্ঘটনা প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন বিআরটিএ কর্মকর্তা। আমাদের মোবাইল কোড প্রতিনিয়ত চলে, ভিডিও চিত্র তৈরি করা হবে। এইটা সারা বাংলাদেশে যতগুলো স্কুল কলেজ আছে এখানে আমরা একটা চিত্র আকারে পাঠাবো এবং 64টা জেলায় আমাদের বিআরটিএ ড্রাইভারদেরকে সচেতন করার জন্য, যারা চালক আছেন তাদের সচেতন করার জন্য এটা প্রদর্শনের ব্যবস্থা করব। গত 3 মাসে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে 9টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে 20 জন, আহত হয়েছে শতাধিক। সময় সংবাদ, কুমিল্লা। বরগুনায় এক মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন। স্বজনরা জানান, সদর উপজেলার একটি মাদ্রাসার 8ম শ্রেণীর ছাত্রীকে বই দেওয়ার কথা বলে মাদ্রাসার পাশে নিজ বাসায় ডেকে নেন শিক্ষক সাইফুল। পরে ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে সে। ক্লাসে বোনকে না পেয়ে খুঁজতে শুরু করে নির্যাতিতার ছোট বোন। এক পর্যায়ে শিক্ষক সাইফুলের বাসায় গুরুতর অবস্থায় বোনকে দেখতে পায়। নির্যাতিতাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল মেডিকেলে পাঠানো হয়। সাইফুল ও ক্লাস করছে, হেইপর কয়ে যে মুরা এতটা গাড়ি লেগ বলে গাড়িতে নিয়ে আইয়া ও গাড়িতে গেছে মন ত্রান্তে কয় এদিকে গাড়িতে হয়নি, এই কয় হেবে মাই বল ডানা দই টাননি মাসায় লই গেছে। হিউজ ব্লিডিং হচ্ছে, অনেক বেশি ব্লিডিং হচ্ছে। আমরা আপাতত ওইটা অফ করার জন্য তাকে ওটিতে নিয়েছি, অপারেশন করে যেন ওনাকে যেন স্টেবল করা যায়। আমাদের পুলিশ প্রশাসন আসামি ধরার ব্যাপারে তৎপর আছে। বিভিন্ন জায়গায় আমাদের অভিযান চলছে এবং এই ভিকটিমের ট্রিটমেন্টের জন্য যাতে সার্বিক সহযোগিতা যেগুলো দরকার হয় সে ব্যাপারেও আমাদের সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। খননের 2 বছর না যেতে আবারও পাড় ভেঙে ভরাট হচ্ছে মেহেরপুরের ভৈরব নদ। দুপারের মাটি শাসন ও বনায়ন না করায় নাব্য হারাচ্ছে এটি। পরিবেশবিদদের দাবি, পাড় সংরক্ষণ না করলে এটি আবারও রূপ নেবে মরা নদীতে। মেহেরপুর প্রতিনিধি মীর সৌদ আলী চন্দনের তথ্য ছবিতে রিপোর্ট। মেহেরপুরের উপর দিয়ে বয়ে গেছে একমাত্র নদী ভৈরব। একসময় এটি নাব্য হারিয়ে পরিণত হয় মরা নদীতে। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবির মুখে 2014 সালে সরকার 71 কোটি 65 লাখ টাকা ব্যয়ে নৌবাহিনীর তত্ত্বাবধানে নদীটি খনন কাজ শুরু করে।
2016 সালের শেষ দিকে প্রথম পর্যায়ে 29 কিলোমিটার খনন কাজ শেষ করে, কিন্তু গত 2 বছরে পাড় সংরক্ষণ ও বনায়ন না করায় পাড় ভেঙে আবারও ভরাট হচ্ছে নদীটি। এতে এটি আবারও মরা নদীতে পরিণত হওয়ার আশঙ্কা স্থানীয়দের। সরকার অনেক বড় বড় মাছ ছাড়ছে, এতে অনেক বড় বড় মাছ হয়, এতে অনেকের চলে। পাউড়ি ভেঙে নদীটা বোঝা যাচ্ছে আগামী দিতে মাছ আমরা আর পাবো না। ভরাট হয়ে গেলে আবার পূর্বের ন্যায় নদীটি ফিরে যাবে, তখন আমাদের যে উপকারগুলো হতো সেই উপকার থেকে আমরা বঞ্চিত হব। নদী ভরাট থেকে রক্ষা পেতে দুপারে ঘাস চাষ ও বনায়ন করার পরামর্শ পরিবেশবাদী সংগঠনের। সম্ভব হলে যদি দুই পাড় উঁচু করে রাস্তা বা রাস্তার পাড়ে ঘাস লাগানো যায় এবং বৃক্ষরোপণ করা যায়, তাহলে অবশ্যই সে পাড়টাকে রক্ষা করা যাবে এবং এটা ভরাট থেকে মুক্তি পাবে। ভৈরব বাঁচিয়ে রাখার স্বার্থে অতি দ্রুত মাটি শাসন করা এবং বনায়ন করার কাজটি করা হোক। অবশ্য নদীটি বাঁচাতে সরকারের নানামুখী উদ্যোগের কথা জানালেন স্থানীয় এই জনপ্রতিনিধি। আমরা চাইবো যে নদীর যে পাড়গুলো কিছুটা ঝুঁকিপূর্ণ, বিশেষ করে বৃষ্টির পানিতে ভেঙে যেতে পারে, সেই জায়গাগুলো আমরা বাঁধাইয়ের কংক্রিট করে বাঁধাইয়ের একটি ব্যবস্থা আমরা করব। নাব্য রক্ষায় দ্বিতীয় পর্যায়ে আরও 18 কিলোমিটার নদী খননের কথা রয়েছে। সময় সংবাদ, মেহেরপুর। বাংলা সময়। স্থগিত হওয়া গাইবান্ধা 3 আসনে নির্বাচনে মহাজোট প্রার্থী SM খাদিমুল ইসলাম খুদির পক্ষে ভোট চাইলেন জাসদ সভাপতি ও সংসদ সদস্য হাসানুল হক ইনু। গতকাল বিকেলে সাদুল্লাপুরে এক জনসভায় অংশ নিয়ে ভোট চান তিনি। এ সময় তিনি বলেন, আগামী 5 বছর দুর্নীতি বৈষম্য দূর করে সুশাসন নিশ্চিত করবে বর্তমান সরকার। এ সময় তিনি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে ভোট দেওয়ার আহ্বান জানান। গত 19শে ডিসেম্বর ঐক্যফ্রন্ট প্রার্থী ফজলে রাব্বি মিয়ার মৃত্যু হলে আসনটিতে 30শে ডিসেম্বর নির্বাচন স্থগিত করা হয়। আগামী 27শে জানুয়ারি এ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন উপজেলা নির্বাচন নিয়ে নারায়ণগঞ্জে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে ভোটারদের মাঝে। জাতীয় নির্বাচনের রেশ কাটতে না কাটতেই নতুন আমেজ সৃষ্টি হয়েছে উপজেলার নির্বাচন নিয়ে। প্রার্থী বাছাইয়ের ব্যাপারে সবার মধ্যেই সচেতনতা আগের চেয়ে অনেক বেড়েছে। সৎ, শিক্ষিত ও যোগ্য ব্যক্তিকেই প্রার্থী হিসেবে দেখতে চান ভোটাররা। শিক্ষা, রোজগার এমনকি সামাজিক যেসব অবকাঠামোগুলি আছে, এর ক্ষেত্রে বিপুল উন্নয়ন সাধন করবে। আমরা এমন একজন লোককে প্রার্থী হিসেবে দেখতে চাই। ভূমিদস্যুতা এবং নদী যারা দখল করতেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন এমন একজন যোগ্য প্রার্থীকে আমরা চাই। একজন সৎ, যোগ্য এবং ভালো লোককে চাই, যিনি উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে পারবে, মাদক মুক্ত করতে পারবে, চিকিৎসা ব্যবস্থা উত্তরোত্তর উন্নতি করবেন এবং সুন্দর একটা আধুনিক একটা হসপিটাল প্রতিষ্ঠা করার জন্য উনি পদক্ষেপ নেবেন। খেলার জন্য উপযুক্ত মাঠ, পরিবেশ, ক্রীড়া কমপ্লেক্স এবং খেলার যে আধুনিক পরিবেশের যে বিষয়টা উনি দেখবেন। নারী নির্যাতন, শিশু নির্যাতন এইগুলা রোধ করতে পারে সেরকম একজন যোগ্য লোককে আমি আশা করি। কাজের প্রতি উদ্যমী এই ধরনের একজন প্রার্থী আশা করি। উপজেলা নির্বাচনে এরকম একটা প্রার্থী চাই যাতে আমাদের সোনারগাঁটাকে সুন্দরভাবে গড়ে তুলব। আধিপত্য বিস্তারের জেরে পাবনায় একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। গতরাতে আটঘরিয়া উপজেলার লক্ষ্মীপুর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। স্থানীয়রা জানায়, জলাশয় দখল নিয়ে দীর্ঘদিন ধরে কৈজুরি শ্রীপুর গ্রামের হাফিজুর রহমানের সঙ্গে সাব্বির হোসেনের বিরোধ চলছিল। এরই জেরে শনিবার বিকেলে দুজনের তর্ক হয়। রাতে রঘুরামপুর বাজার এলাকায় হাফিজকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। গুরুতর অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত হাফিজ স্থানীয় আওয়ামী লীগের কর্মী ছিলেন। পুরো বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা পুলিশের। বেতন বৈষম্য নিয়ে শিক্ষকদের একাংশের ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচির মধ্যেই দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2019 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। গতকাল জি ইউনিটের 3টি ও সি ইউনিটের একটি ব্যাচের ভর্তি পরীক্ষা হয়। এবার বিশ্ববিদ্যালয়ে 9টি অনুষদ 2005টি আসনের বিপরীতে 1,12,192 জন শিক্ষার্থী আবেদন করেন। দেশের 43টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শুধু হাবিপ্রবির ভর্তি পরীক্ষায় বিলম্বে অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষকদের আন্দোলনের কোনো প্রভাব ভর্তি পরীক্ষায় পড়বে না বলেও জানান উপাচার্য। আমি এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, কিন্তু আমার মানে একটা বিষয় পছন্দের একটা বিষয় আছে সেটা পাইনি, যার ফলে আর কি পছন্দের বিষয়টা পাওয়ার জন্য এই জায়গাতে এসেছি। সুশিক্ষা অর্জন করে একজন সুনাগরিক হব এবং সমাজ সেবা করব। পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির সাথে আমাদের কনসাল্ট করেছিল বিধায় আমরা অ্যাডজাস্ট করার জন্য এই ইউনিটটা আমরা পরে দিয়েছি। আন্দোলনের কারণে বা বিলম্বের কারণে ছাত্ররা কম তা মনে করি না আমি।
নওগাঁয় ক্যান্সার প্রতিরোধ নির্ণয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। গতকাল শহরের মাস্টারপাড়া এলাকায় রোকেয়া মজিদ ক্যান্সার প্রতিরোধ নির্ণয় কেন্দ্র উদ্বোধন করেন নওগাঁ 5 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল। এই সময় রাজশাহী মেডিকেল কলেজের ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার আনন্দ কুমার সাহা ও ডাক্তার প্যাট্রিক বিপুল বিশ্বাস উপস্থিত ছিলেন। পটুয়াখালীতে ডাল ও তেল জাতীয় ফসলে বিনা জীবাণু সারের ব্যবহার শিক্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সভাকক্ষে এই সেমিনার আয়োজন করা হয়। এসিআই ফার্টিলাইজার এর উদ্যোগে আয়োজিত এই সেমিনারে বিভিন্ন উপজেলার কৃষি কর্মকর্তা এবং মাঠ পর্যায়ের 25 জন কৃষক অংশ নেন। অনুষ্ঠানে এসিআই ফার্টিলাইজার এর বিজনেস ডিরেক্টর কৃষিবিদ বশির আহমেদ উপস্থিত ছিলেন। এই সময় বক্তারা এসিআই ফার্টিলাইজার এর নানা উপকারিতা তুলে ধরেন। নোয়াখালীতে হয়ে গেল হরেক রকমের পিঠা উৎসব। গতকাল চৌমোহনী পি ক্যাডেট একাডেমিতে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়। এতে হৃদয় হরণ, বউ পিঠা, গোলাপ ফুল, তাল, বড়া, বেনি, পান্তুয়া ও মঞ্চুরি সহ হরেক রকমের পিঠা প্রদর্শন করা হয়। নতুন প্রজন্মকে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠার সঙ্গে পরিচয় করে দিতেই এ উৎসব বলে জানান আয়োজকরা। সিলেটে শুরু হয়েছে 8 দিনব্যাপী জাতীয় নাট্য উৎসব। গতকাল সন্ধ্যায় সিলেট নাট্যমঞ্চের আয়োজনে কবি নজরুল ইসলাম অডিটোরিয়ামের মুক্ত মঞ্চে নাট্যোৎসবের উদ্বোধন করেন নাট্য ব্যক্তিত্ব চলচ্চিত্র পরিচালক নাসির উদ্দিন ইউসুফ। এ সময় ভোলা থিয়েটার গ্রন্থিকগণ গ্রহে নামের একটি নাটক পরিবেশন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। আগামী 27 জানুয়ারি পর্যন্ত চলবে আয়োজন। বাংলা সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। মাধ্যমিক পরীক্ষা শুরুর মাত্র 7 দিন আগে থেকে সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ শিক্ষামন্ত্রীর। স্বাগত জানিয়ে আরো কঠোর হওয়ার আহ্বান শিক্ষাবিদের। সরকারি নীতিমালা না থাকা ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে রমরমা ভর্তি বাণিজ্য, অসহায় অভিভাবক। নীতিমালা প্রক্রিয়াধীন দাবি শিক্ষা বোর্ডের। হাওলি আর্টিজানে হামলার জন্য পাশের দেশ থেকে টাকা সরবরাহ করেছিল রিপন। ব্রিফিং এর র্যাব। বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানাতেই পাকিস্তানের অর্থায়ন বলছেন বিশ্লেষকরা। প্রত্যাবাসন এড়াতে এবার ভারতে থাকা রোহিঙ্গারাও পালিয়ে আসছে বাংলাদেশে। নতুন করে ঢলে স্থানীয়দের উদ্বেগ, সরকারকে কঠোর হওয়ার আহ্বান। এবং সরকারের নানামুখী পদক্ষেপে খাগড়াছড়ি শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন। শিক্ষার্থী ঝরে পড়া কমার পাশাপাশি বাড়ছে শিক্ষিতের হার। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।